নমস্কার, আমি পুষ্পিতা মণ্ডল, বংশিয়ারি সার্কেলের অন্তর্গত নূরপুর জুনিয়র হাই স্কুলের ম্যাডাম। হ্যাঁ, আগের দিন আমি পড়িয়েছিলাম একটা ক্লাসে তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 3-এর অন্তর্গত জৈবনিক প্রক্রিয়া এরই একটা টপিকস পড়িয়েছিলাম, যেটা যে উদ্ভিদ দেহে খনিজ পুষ্টির প্রভাব এবং বাষ্পমোচন প্রক্রিয়া। তো আজকে তার পরের অংশটুকু আমি পড়াচ্ছি তোমাদের। আজকে পড়ানোর বিষয় যে পরিবহন প্রক্রিয়া। আগের দিন ক্লাসে যেটা পড়েছিলাম যে উদ্ভিদরা কিভাবে মাটির নিচ থেকে খনিজ পদার্থটা শোষণ করছে এবং সেই খনিজ পদার্থটা কি কি কাজে লাগছে, তার ভূমিকা কি। তো শুধু মূলরমের সাহায্যে, এককোষী মূলরমের সাহায্যে জলে দ্রবীভূত যে খনিজ পদার্থ সেটা উদ্ভিদরা শোষণ করছে, ঠিক আছে, সেটা আগের দিন আমরা পড়েছিলাম। কিন্তু সেটা তো মূলরমের মধ্যেই সীমাবদ্ধ অবস্থায় থাকলে হবে না, সেটা উদ্ভিদের সারা শরীরে তো যেতে হবে। একইভাবে উদ্ভিদের পাতায় যে খাদ্যটা তৈরি করছে, উদ্ভিদরা তো কি করছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় যে খাদ্যটা তৈরি করছে, সেই খাদ্যটাকে তো পাতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সেই খাদ্যটাও কি করতে হবে, উদ্ভিদ দেহের বিভিন্ন শাখা প্রশাখা, কাণ্ড, পাতা, অন্যান্য, তারপরে তোমার মূলে টুলে এগুলোতে পৌঁছাতে হবে। তো এই যে এই ঘটনাগুলো, পাতায় খাদ্য উৎপন্ন হচ্ছে আর মূলে কি হচ্ছে, জল শোষণ হচ্ছে, জল শোষণ হচ্ছে, এখান থেকে যাচ্ছে কি জল আর এখান থেকে আসছে কি খাদ্য। শুধু তাই নয়, শুধু তাই নয়, এখানে খাদ্য ও জল ছাড়াও সজীব দেহকোষের, সজীব উদ্ভিদ কোষের বিভিন্ন জায়গায় কি হচ্ছে, উৎসেচক খরিত হচ্ছে, কোথাও কোথাও হরমোন খরিত হচ্ছে, গ্যাসের আদান প্রদান হচ্ছে। সেগুলো যদি সেই জায়গাতেই সীমাবদ্ধ থাকে তাহলে তো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গ বা কলা বা কোষ তারা সেই জিনিসগুলো পাবে না। তাই আমাদের কি করতে হবে, উদ্ভিদ দেহে সেই বিভিন্ন অঙ্গে সেগুলো ছড়িয়ে পড়তে হবে। মেনলি আমরা যদি ভূমিকা আকারে বলি তাহলে খাদ্য, খাদ্য সারাংশ, জল, খনিজ পদার্থ, অক্সিজেন, হরমোন, উৎসেচক, ওইগুলো উদ্ভিদ শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ার পদ্ধতির নাম হচ্ছে পরিবহন। হ্যাঁ, তো এই যদি আমি বলি যে এর সংজ্ঞা হিসাবে আমরা বলবো, তার আগে আমি বলি যে এককোষী উদ্ভিদ দেহে শুধুমাত্র একটা মাত্র কোষ দিয়ে তৈরি, তাই এদের দেহে একটা কোষের মধ্য দিয়ে সমস্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করানো যায় বা ওরা নিয়ন্ত্রণ করে নেয়। কিন্তু বহুকোষী উদ্ভিদ যেগুলো, সেই বহুকোষী উদ্ভিদ দেহে এক একটা কোষ এক একটা কার্য করে। এবার এক একটা কোষ এক একটা কার্যের জন্য তাদের কোষগুলোর মধ্যে পরস্পরের সহযোগিতা দরকার। সহযোগিতার দ্বারা এক জায়গার একটি কোষের জিনিস অন্য কোষে সরবরাহিত হচ্ছে, তবেই তো আমাদের সমগ্র উদ্ভিদ দেহটা সতেজ থাকবে, ভালো থাকবে এবং সমস্ত রকম প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারবে। তো যাই হোক, সেই উদ্ভিদ দেহের যে ঘটনাগুলো ঘটছে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পরিবহন প্রক্রিয়া। এই পরিবহনের প্রধান মাধ্যম হচ্ছে উদ্ভিদ দেহের জল। আমরা জানি সমগ্র জীবগুলোকে আমরা যদি ডিভাইডেড করি তাহলে দুটো ভাগ পাই, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। তো উদ্ভিদ জগতের পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে জল, প্রাণী দেহের মাধ্যম হচ্ছে জল, রক্ত, লসিকা। যাই হোক, প্রাণী দেহটা যখন আমি পড়াবো তখন আমি প্রাণী দেহ সম্পর্কে ডিসকাস করব। তো এখন আমি উদ্ভিদ দেহের সম্পর্কে বলছি। তো উদ্ভিদ দেহের পরিবহনের একমাত্র মাধ্যম হচ্ছে জল, এবং এই জলটা উদ্ভিদ দেহের যে কলা আছে, সংবহন কলা, যেটা সংবহন করতে সাহায্য করে তাদের সংবহন কলা বলে। বিভিন্ন প্রকার কলা বিভিন্ন রকম কাজ করে। তো সংবহন কলা বলছে কেননা সংবহন কলাটার শুধুমাত্র কাজ হচ্ছে বিভিন্ন বস্তুকে সংবহন করা। তো এই সংবহন কলা কি এর মধ্যবর্তী পর্যায়ে যেটা পড়ে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। ফ্লোয়েম থাকে পাতাতে, জাইলেম থাকে কাণ্ডে। তো এই জাইলেম এবং ফ্লোয়েম এই সংবহন কলাতে সাহায্য করছে এবং যার একমাত্র পরিবহনের মাধ্যম হচ্ছে জল। এবার আমি বলবো যে পরিবহনের সংজ্ঞা কি। পরিবহন যে আমি এতক্ষণ ধরে বললাম, সেই পরিবহনের সংজ্ঞাটা কি। পরিবহনের সংজ্ঞা যখন আমি বলবো, পরিবহনের সংজ্ঞা আমি যখন পড়াবো, তোমাদের পড়াচ্ছি, টপিকসগুলো উপস্থাপন করছি তোমাদের কাছে, তোমরা নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসে আছো এবং কঠিন কঠিন ওয়ার্ডগুলো তোমরা খাতার মধ্যে লিখে রাখো। ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে তোমরা ফোন করে জেনে নেবে উত্তরগুলো যদি অসুবিধা হয়। যাই হোক, পরিবহনের সংজ্ঞা যখন আমি পড়াবো তখন কি বলবো
যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, যেহেতু উদ্ভিদ দেহটা একটা সমগ্র শরীর, তাই সে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের বিভিন্ন কোষ ও কলাতে খাদ্য, হরমোন, অক্সিজেন, উৎসেচক, জল এগুলো পরিবাহিত হয় এবং দেহের মধ্যে উদ্ভিদ কোষের মধ্যে যে বিপাক ক্রিয়া ঘটছে, কোষের মাইটোকন্ড্রিয়া বলো আর অন্যান্য অঙ্গ বলো, যে বিপাক ক্রিয়া ঘটছে, বিপাকের ফলে যে দূষিত পদার্থগুলো বের হচ্ছে, সেই পদার্থগুলো উদ্ভিদ দেহের নির্দিষ্ট অঙ্গে সঞ্চিত হচ্ছে বা উদ্ভিদ দেহ থেকে বের হচ্ছে, সেই প্রক্রিয়াকে বলা হয় পরিবহন প্রক্রিয়া। আরো একবার বলি, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গে জল, খনিজ লবণ, খাদ্য, অক্সিজেন, হরমোন ইত্যাদি পরিবাহিত হচ্ছে এবং বিপাকের ফলে দূষিত পদার্থগুলো বের হয়ে নির্দিষ্ট অঙ্গে সঞ্চিত হচ্ছে বা দেহের বাইরে বের হয়ে যাচ্ছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পরিবহন। ঠিক আছে, পরিবহনের সংজ্ঞা হলো। এইবার আমি বলবো পরিবহনের প্রসেস, পরিবহন প্রক্রিয়াটা কয় প্রকার। এই পরিবহন প্রক্রিয়াটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন, একটা হচ্ছে কি নিষ্ক্রিয় পরিবহন, আর একটা হচ্ছে কি সক্রিয় পরিবহন। ঠিক আছে, নিষ্ক্রিয় পরিবহন প্রথমটা স্ট্রাকচারে আসছে কি আমার নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহন যখন আমি পড়াবো, নিষ্ক্রিয় পরিবহন এটা হচ্ছে কোষের যে কোষীয় ঘনত্ব সেই অনুযায়ী নিষ্ক্রিয় পরিবহনটা সম্পন্ন হয়। কোষের যে কোষীয় ঘনত্ব সেই অনুযায়ী নিষ্ক্রিয় পরিবহনটা সম্পন্ন হয়। এই নিষ্ক্রিয় পরিবহন আবার দুটো পদ্ধতির মাধ্যমে হয়, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে, তোমরা লিখে নাও যারা খাতা পেন নিয়ে বসেছো, যে নিষ্ক্রিয় পরিবহন আবার দুটো পদ্ধতির মাধ্যমে হচ্ছে, একটা হচ্ছে ব্যাপন ক্রিয়া আর একটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি আমি। এইবার আসবো আমি যে ব্যাপন প্রক্রিয়াটা কি। ব্যাপন জিনিসটা কি? ব্যাপন জিনিসটা আমি বলতে গেলে ভৌত বিজ্ঞানের একটা জিনিস নিয়ে আসবো। ভৌত বিজ্ঞানের জিনিস কি, আমরা প্রতিটা পরিবেশের প্রকৃতির পদার্থগুলোকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো পদার্থগুলো কতগুলো অণু দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি। এগুলোকে বলা হয় কি অণু। ভৌত বিজ্ঞানে আমরা পড়েছি, তাই তো, অণু। হ্যাঁ, এই অণুগুলো চঞ্চলমান বা সবসময় চলাফেরা করছে, গতিশীল আর কি। আমরা ঝিকঝাক প্রক্রিয়ার মাধ্যমে ভৌত বিজ্ঞানে পড়েছি, যে ঝিকঝাক প্রসেসের মাধ্যমে আমরা যদি পরীক্ষা করি তাহলে দেখা যাবে পদার্থের অণুগুলো সবসময় চঞ্চলমান বা সবসময় চলাফেরা করছে। তো এই দুটো পদার্থ থাকে এক্ষেত্রে, একটার ঘনত্ব বেশি থাকে, একটার ঘনত্ব কি হয়, ঘনত্ব বেশি থাকে, আর একটার ঘনত্ব কি থাকে, কম থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো পর্দা থাকে না, আপনার এই পদার্থের অণুগুলো নিজস্ব গতিশক্তির প্রভাবে কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। মনে থাকে জানো, বেশি থেকে কি হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে কমের দিকে যাচ্ছে, দিয়ে যে ঘটনাটা হচ্ছে সমঘনত্বে পরিণত হচ্ছে। কি হচ্ছে, সমঘনত্বে পরিণত হচ্ছে। তাহলে ব্যাপনের মোটামুটি আমি যদি ভূমিকাটা বলি, তাহলে পদার্থ দুটো থাকছে, যেটা কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসেও হতে পারে। তো দুটো পদার্থের মধ্যে একটার ঘনত্ব বেশি আর একটার ঘনত্ব কম। তো পদার্থের অণুগুলো কি হচ্ছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে কোনো পর্দা ছাড়াই, এবং অণুগুলো নিজস্ব গতিশক্তির প্রভাবে, এবং তার পরের স্টেজে কি হচ্ছে, একটা সমঘনত্বযুক্ত পদার্থে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। তো ব্যাপনের আমি যদি সংজ্ঞা বলি, সেই সংজ্ঞাটা যখন বলবো তখন কি বলবো, যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি পদার্থ পরস্পরের সংস্পর্শে এলে যখন পদার্থের অণুগুলো নিজস্ব গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায় এবং সমঘনত্বযুক্ত পদার্থে পরিণত হয়, তখন তাকে বলা হয় ব্যাপন। এবার ব্যাপন প্রক্রিয়ার সময় যে চাপ সৃষ্টি হয়, অণুগুলো পরস্পর এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় যে চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় কি ব্যাপন চাপ। ঠিক আছে, এটা হয়ে গেল ব্যাপন চাপ। এবার আমি আসবো যে ব্যাপন যে ঘটনাটা ঘটলো
সেই ঘটনাতে ব্যাপনের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কিচ্ছু না, আমি যে ঘটনাগুলো বললাম এই টপিকস গুলোই, যে ব্যাপন একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। ব্যাপন কি? একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া। ঠিক আছে। দ্বিতীয়টা কি? ব্যাপনের ক্ষেত্রে কঠিন পদার্থের মধ্যে হতে পারে, তরল পদার্থের মধ্যে হতে পারে, গ্যাসীয় পদার্থের মধ্যে হতে পারে, যে কোনো পদার্থের মধ্যে ব্যাপন হতে পারে। তৃতীয় বলবো কি, যে ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্বযুক্ত পদার্থ থেকে কম ঘনত্বযুক্ত পদার্থে যায় নিজস্ব গতিশক্তির প্রভাবে এবং পদ্মা লাগে না কিছু। ঠিক আছে। চতুর্থ যেটা বলবো, যে ব্যাপনে কিন্তু মানে অনেক সংখ্যক পদার্থের মধ্যে ঘটতে পারে, কোনো লিমিটেড নেই যে এটাই হবে না, এই পদার্থের মধ্যে হবে, এই পদার্থের মধ্যে হবে না, এরকম কিছু না। বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়াটা ঘটতে পারে। ঠিক আছে। এইবার বলবো যে কি, যে ব্যাপন যে ঘটনাটা ঘটছে সেই ব্যাপন প্রক্রিয়ার কি দরকার উদ্ভিদ দেহে? ব্যাপন প্রক্রিয়া যদি না হতো তাহলে কি হতো? কেন দরকার ব্যাপন প্রক্রিয়া? এর কিছু গুরুত্ব আছে। কি এই গুরুত্বটা, ব্যাপনের গুরুত্বটা যদি আমরা আলোচনা করি তাহলে কি পাবো? ব্যাপনের গুরুত্ব, যে ব্যাপনের জন্য উদ্ভিদ দেহে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটছে, উদ্ভিদের শরীর, তার শরীরের মধ্যে শরীরটা সতেজ রাখতে গেলে, জীবিত রাখতে গেলে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঘটবে। সেই প্রক্রিয়াগুলো ঘটতে গেলে যে সমস্ত ক্রিয়াগুলো হয় সেগুলো সবটাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাপনের উপর নির্ভরশীল। সেগুলো পুরোটাই ব্যাপনের উপর কি নির্ভরশীল। ব্যাপন ছাড়া কিন্তু উদ্ভিদ দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটানো সম্ভব নয়। একটা গেল। দ্বিতীয় বলবো কি, দ্বিতীয় বলবো যেটা, যে উদ্ভিদ দেহে যে পাতার তৈরি খাদ্য উৎপন্ন হচ্ছে, সেই খাদ্যটা পাতা থেকে আসে, দিয়ে কি হচ্ছে? জলে দ্রবীভূত হচ্ছে। এবার জলে দ্রবীভূত হয়ে বিভিন্ন কলাকোষে পৌঁছায়। যে পাতায় উৎপন্ন হলো খাবারটা, সেই খাদ্যটা কি হচ্ছে? জলে দ্রবীভূত হচ্ছে। খাদ্য প্লাস জল, জলে দ্রবীভূত হচ্ছে। হ্যাঁ, দিয়ে কি হচ্ছে? বিভিন্ন কোষে জলীয় দ্রবণ প্রক্রিয়ায় সেটা কি হচ্ছে? সরবরাহিত হচ্ছে। বিভিন্ন কোষে কি হচ্ছে? জলীয় দ্রবণ প্রক্রিয়ায় সরবরাহিত হচ্ছে। তো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে পিনোসাইটোসিস প্রক্রিয়া। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম জানো, যে কোষের কোষ পর্দার মাধ্যমে তরল 3টে প্রক্রিয়া চলে খাদ্যবস্তু আদান প্রদানের। একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা পিনোসাইটোসিস, একটা রোফিওসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস মিন্স কোষীয় পর্দার মাধ্যমে যখন আগ্রাসী পদ্ধতিতে, অর্থাৎ কোষ পর্দা ভাঁজ করে খাদ্যবস্তু, কঠিন খাদ্যবস্তু এক কোষ থেকে আরেক কোষে যায়, তখন সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। অর্থাৎ খাদ্যটাকে রাক্ষসের মতো গ্রহণ করে কোষ, একটা কোষ থেকে আরেকটা কোষে। যাই হোক, সোজা বাংলায় বলতে গেলে তো এটাতে কিন্তু ব্যাপনের কোনো ভূমিকা নেই। কিন্তু আমরা যদি পিনোসাইটোসিসে আসি, পান করা, পিনোসাইটোসিস, এতে যদি আসি তাহলে খাদ্যবস্তুটা কি হচ্ছে? কঠিন খাদ্যবস্তুটা জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে, যে তরল হয়ে যাচ্ছে। আমরা যখন শরবত খাই কি করি? জলের কঠিন খাদ্যবস্তু কি চিনি, তাতে জলে দ্রবীভূত হয়ে গেল, তাহলে শরবত উৎপন্ন হয়ে গেল। কঠিন খাদ্যবস্তুটা জলে দ্রবীভূত হলো, শরবত হলো, শরবতটা আমরা কি করি? পান করি, তাই পিনো। ঠিক একইভাবে কোষ পর্দাতেও এই ঘটনাটাই ঘটে। কঠিন খাদ্যবস্তু জলে দ্রবীভূত হয়ে যায় এবং সেটা পিনোসাইটোসিস প্রক্রিয়ায় প্রতিটা কোষে কোষে সরবরাহিত হয়। ঠিক আছে, যেটাতে ব্যাপন প্রক্রিয়া বিশেষভাবে ভূমিকা গ্রহণ করে। ব্যাপন প্রক্রিয়া ছাড়া কিন্তু পিনোসাইটোসিস প্রক্রিয়া সম্ভব না। একইভাবে তৃতীয় কাজে যদি আমি আসি, তৃতীয় কাজে হচ্ছে রোফিওসাইটোসিস। ওই একই ঘটনা। রোফিওসাইটোসিস মিন্স এই ঘটনাটা কি? গ্যাসীয় খাদ্যবস্তু যখন জলের সাথে মিশে কোষে কোষে স্থানান্তরিত হয় তখন সেটাকে বলা হয় রোফিওসাইটোসিস, যেটাও কিন্তু ব্যাপন ছাড়া সম্ভব না। এটা হয়ে গেল। তারপরে আমি যদি আরো কার্য বলি তাহলে বলবো কি, পরিবেশ থেকে যে বিভিন্ন গ্যাসের আদান প্রদান শরীরের মধ্যে হয় উদ্ভিদ শরীরে, সেটাতেও ব্যাপনের প্রচুর ভূমিকা আছে। একইভাবে বিপাকীয়ার ফলে যে দূষিত রেচন পদার্থগুলো উৎপন্ন হয় সেটা ব্যাপন প্রক্রিয়ার ফলে দেহের বাইরে এক জায়গা থেকে আরেক জায়গায় বের হয়ে যায়। তারপরে মূলরম দ্বারা যে জল শোষণ হয়, জলে যে খনিজ পদার্থগুলো থাকে সেটা কোষে কোষে পরিবাহিত হয় এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এটা হয়ে গেল ব্যাপনের গুরুত্ব।
এইবার আমি আসবো যে ব্যাপন প্রক্রিয়ার একটা উদাহরণ আমি কি বলতে পারি। ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ আমি যদিও একটু আগে বললাম যে জলে চিনি গুলা দিয়ে শরবত, এটা একটা উদাহরণ। তো আমরা বাড়িতে যদি একটু পরীক্ষা করি যে একটা কাঁচের গ্লাস নিলাম, এই কাঁচের গ্লাসের মধ্যে পরিষ্কার কলের জল নিলাম। হ্যাঁ, এইবার এই পরিষ্কার কলের জলের মধ্যে একটু নীলের দ্রবণ, সরি আমি যদি এটা কালো কালিতে আঁকি, পরিষ্কার এরকম একটা কাঁচের গ্লাস আছে, এই কাঁচের গ্লাসের মধ্যে পরিষ্কার কলের জল নেওয়া আছে এতদূর পর্যন্ত। তারপরে এটাতে যদি আমি একটা কয়েক ফোঁটা নীলের কণা দিয়ে দিই, নীলের কণা দিয়ে দিলাম, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই গ্লাসের জলটা কি হয়ে যাবে, এরকম করে গ্লাসের জলটা যদি আমরা ফলো আপ করি তাহলে গ্লাসের যে জল ছিল সে জলটা হয়ে যাবে, এই জলটা হয়ে যাবে নীল জলের দ্রবণ হয়ে যাবে। এই জলটা কি হয়ে যাবে, এরকম একটা নীল জলের দ্রবণ হয়ে যাবে। এটা একটা ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। কিরকম, নীলের ঘনত্ব বেশি আর পরিষ্কার কলের জলের ঘনত্ব কম, তো নীলের ঘনত্বের অণুগুলো বেশি ঘনত্ব থেকে জলের ঘনত্ব কম কম ঘনত্বের দিকে গেছে এবং পরস্পরের সাথে মিশে সম ঘনত্বে পরিণত হয়ে নীল জল তৈরি করেছে। এটা একটা ব্যাপন প্রক্রিয়ার বাস্তব উদাহরণ। এছাড়াও আরো উদাহরণ যদি আমি বলতে চাই তাহলে ঘরের কোনো একটা কোনায় যদি একটি সুগন্ধি ধূপবাতি জ্বালানো হয় তাহলে কিছুক্ষণ পর সারা ঘরে ওই সুগন্ধি ধূপের গন্ধে ভরপুর হয়ে যাবে। এর কারণ কি, ধূপের ঘনত্ব বেশি, সারা ঘরের যে বায়ু ছিল সেই ঘনত্ব কম ছিল, তো ধূপের গন্ধে সারা ঘরটা ভরে গেছে। মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়ার জন্য সারা ঘরটা ঘনত্বে মানে ব্যাপন প্রক্রিয়ার জন্য ধূপবাতির গন্ধে ভরে গেছে। ঠিক আছে, এই গেল ব্যাপন প্রক্রিয়া। এরপর আমি যেটা আসবো সেটা হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। দুটো প্রক্রিয়া বলেছিলাম নিষ্ক্রিয় পরিবহনের, একটা হচ্ছে ব্যাপন আর একটা হচ্ছে অভিস্রবণ। তো অভিস্রবণ প্রক্রিয়াটা কি, অভিস্রবণ এটাও একটা হচ্ছে নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, কিন্তু ব্যাপনের থেকে এর একটা আলাদা আছে, একটা পার্থক্য থেকে যায়। সেটা কি, এক্ষেত্রে একটা বিপরীতমুখী প্রক্রিয়া দেখা যায়। এক্ষেত্রে এইটা যদি হয় কম ঘনত্ব যুক্ত দ্রবণ আর এইটা যদি হয় বেশি ঘনত্ব যুক্ত দ্রবণ, বেশি ঘনত্ব যুক্ত দ্রবণ, তাহলে কি হচ্ছে আমার প্রক্রিয়া যেটা হবে সেটা হচ্ছে কম ঘনত্বের অণুগুলো বেশি ঘনত্বে যাবে এবং এক্ষেত্রে সমঘনত্ব হয় না কিন্তু সমসারক হয়ে যায়। সমঘনত্ব হয় না কিন্তু সমসারক হয়ে যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা পর্দা লাগে, এই পর্দাটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা, এই পর্দাটার নাম হচ্ছে কি, অর্ধভেদ্য পর্দা। তাহলে আমি অভিস্রবণের সংজ্ঞাতে যখন যাব, কিন্তু এক্ষেত্রে কিন্তু কঠিন তরল গ্যাসের সব ক্ষেত্রে হয় না, সম প্রকৃতির দ্রবণের মধ্যে হবে। এক্ষেত্রে যে কোনো প্রকৃতির পদার্থের মধ্যে ঘটে না, জাস্ট শুধুমাত্র অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটবে সম প্রকৃতির দ্রবণের মধ্যে এবং পদার্থের অণুগুলো অর্ধভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে। তাহলে অভিস্রবণের সংজ্ঞাটা যদি আমি বলি তাহলে কি বলবো, যে শারীরবৃত্তীয় নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে পদার্থের অণুগুলো অর্ধভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। ওইদিকে যেমন ব্যাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কি, যে ব্যাপনের অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় একটা চাপ ফিল করছে, তারপরে সেটাকে বলা হচ্ছে যেমন ব্যাপন চাপ। অভিস্রবণের ক্ষেত্রে অণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ফলে যে চাপ উৎপন্ন হয় সেই চাপকে বলা হয় অভিস্রবণীয় চাপ। অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়ার সময় পদার্থের অণুগুলোর মধ্যে যে চাপ হয় সেটাকে বলা হয় অভিস্রবণীয় চাপ, আর ব্যাপনের সময় পদার্থের অণুগুলোর মধ্যে যে চাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে ব্যাপন চাপ। এবার এই যে অভিস্রবণ, এই অভিস্রবণটা দুই প্রকার, একটা হচ্ছে অন্ত অভিস্রবণ, এটা হচ্ছে আবার কি দুই প্রকার, একটা হচ্ছে অন্ত অভিস্রবণ আর একটা হচ্ছে বহি অভিস্রবণ। অন্ত অভিস্রবণ আর একটা হচ্ছে কি বহি অভিস্রবণ। অন্ত অভিস্রবণ প্রক্রিয়াটা কি বলবো, যে এখানে কোষ আছে, হ্যাঁ কোষ আছে, এখানে এর ঘনত্ব বেশি, কোষ এটা একটা কোষ, ঘনত্ব বেশি, আর এখানে আছে পরিবেশ, পরিবেশ এর ঘনত্ব
কম, ঠিক আছে? অর্থাৎ কোষীয় যে দ্রবণ থাকছে তার ঘনত্ব বেশি হতে হবে, আর বাইরের পরিবেশে যে জলীয় দ্রবণ থাকে বা মাধ্যম থাকে তার ঘনত্ব কিন্তু সেই মাধ্যমের ঘনত্ব কিন্তু কম হতে হবে। তার ফলে কি হচ্ছে, পরিবেশ থেকে জল বা দ্রাবক কোষের মধ্যে প্রবেশ করবে এবং সমসারকে পরিণত হবে। সেই প্রক্রিয়াটা হচ্ছে অন্তঃবিস্রবণ প্রক্রিয়া। তাহলে অন্তঃবিস্রবণের সংজ্ঞা যখন আমি দেবো তখন কি বলবো, যে অবিস্রবণ প্রক্রিয়ায় কোষীয় ঘনত্ব বেশি এবং বাইরের ঘনত্ব কম, তখন বাইরের পরিবেশ থেকে দ্রাবক কোষের মধ্যে প্রবেশ করে এবং সমসারকে পরিণত হয়। সেটা হচ্ছে অন্তঃবিস্রবণ প্রক্রিয়া, যেটা উদ্ভিদ দেহে সব সময় চলতে থাকে। এবার বহিঃবিস্রবণ কি, এর অপোজিটটা, যে কোষের ঘনত্ব কম, কোষীয় ঘনত্ব কি হচ্ছে, ঘনত্ব কম আর পরিবেশের ঘনত্ব বেশি, পরিবেশের ঘনত্ব বেশি। তার ফলে কি হচ্ছে, কোষ থেকে জল বাইরে বের হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, কোষের ঘনত্ব কম আর বাইরের পরিবেশের দ্রবণের ঘনত্ব বেশি, তার ফলে কোষ থেকে জল বাইরে বের হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটা হচ্ছে বহিঃ অভিস্রবণ প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে অন্তঃবিস্রবণ বহিঃ অভিস্রবণ হয়ে গেল। এবার যে ওই অভিস্রবণ প্রক্রিয়াটা ঘটলো, সেই অভিস্রবণ প্রক্রিয়ার কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? আমরা তো একটু আগে সবকিছু আলোচনা করলাম, তা সেটাই আবার একবার বলবো যে অভিস্রবণ প্রক্রিয়ার কি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য বলবো, অভিস্রবণ একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, হ্যাঁ, নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া। দ্বিতীয় বলবো কি, অভিস্রবণ প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো কম ঘনত্বযুক্ত অঞ্চল থেকে বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে যায়, ঠিক আছে? তৃতীয় বলবো কি, অভিস্রবণে দেখা যাচ্ছে কি যে অর্ধভেদ্য পর্দার দরকার আছে। অর্ধভেদ্য পর্দা ছাড়া অভিস্রবণ প্রক্রিয়া সম্ভব না, সেই জন্য অভিস্রবণ প্রক্রিয়ায় অবশ্যই অর্ধভেদ্য পর্দা লাগবে, ঠিক আছে? তারপরে আরো যদি বৈশিষ্ট্য বলি তাহলে বলবো কি, অভিস্রবণ উদ্ভিদ দেহে যে অভিস্রবণ প্রক্রিয়াটা হয় সেটা সবসময় অন্তঃবিস্রবণ প্রক্রিয়া। কারণ হচ্ছে কি, কোষের ঘনত্বটা বেশি হতে হবে এবং বাইরের পরিবেশের ঘনত্বটা কম হতে হবে, যার ফলে কোষ থেকে মানে বাইরের পরিবেশ থেকে পদার্থগুলো বা জলীয় অংশগুলো কোষের মধ্যে প্রবেশ করতে পারবে। এগুলো হচ্ছে অভিস্রবণের প্রকৃতি গেল। এইবার বলবো অভিস্রবণের বৈশিষ্ট্য গেল। এরপর যেটা আসবে সেটা হচ্ছে উদ্ভিদ দেহে যে অভিস্রবণ বললাম, তাহলে উদ্ভিদ দেহে অভিস্রবণের গুরুত্ব কি, কি দরকার উদ্ভিদ দেহে? ব্যাপনের যেমন একটা দরকার আছে, অভিস্রবণ প্রক্রিয়ারও একটা দরকার আছে। না হলে কি দরকার ছিল অভিস্রবণ প্রক্রিয়া? তো ঘটনাবলী কোষের মধ্যে ঘটনা তো কোনো দরকার ছিল না। কি দরকার? অভিস্রবণ প্রক্রিয়ারও একটা দরকার আছে উদ্ভিদ দেহে, কি আন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় বাইরের পরিবেশ থেকে জল কোষের মধ্যে প্রবেশ করে। যে জল ছাড়া অর্থাৎ মাটির মনোরম দ্বারা যে কোষের জলটা শোষণ করছে উদ্ভিদ এককোষী মূলরমের সাহায্যে, সেই কোষের জলটা যদি শোষণ না হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি সম্ভব না। তাই আন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদরা মাটির নিচ থেকে এককোষী মূলরমের সাহায্যে কৈশিক জলটাকে শোষণ করে পাতায় পৌঁছায়। দ্বিতীয় বলবো কি, যে অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা আমরা জানি বিরোধ জাতীয় গাছগুলো কি হয়, নেতিয়ে পড়ে যায়। তো অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারা কি হচ্ছে, একটা কোষের মধ্যে জল প্রবেশ করলে সেটা কি হয়, মোটা হয়। এবার যখনই ফুলে মোটা হবে তখন বিরোধ জাতীয় যে লতানো উদ্ভিদগুলো পড়ে যায় সেইগুলো মানে শক্ত হয়ে যাবে এবং উপরের দিকে উঠতে পারবে, একটা অবলম্বনকে ধরতে পারবে। অর্থাৎ বিরোধ জাতীয় ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে অভিস্রবণের গুরুত্ব প্রচুর। দুটো হলো। তারপরে বলবো কি, যে অভিস্রবণ প্রক্রিয়ায় যে চাপ সৃষ্টি হয় সেই চাপের জন্য কি বলবো, যে বিপাকের ফলে দূষিত পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো পত্রমর্চিতে পাতায় জমা হয় এবং পাতার সাহায্যে সেটা বাইরে বের হয়ে যায়। একইভাবে রসস্ফীতিজনিত কারণে কি হচ্ছে, যে রেণুস্থলিতে যে রেণু উৎপন্ন হয়, রেণুস্থলিতে কি হয়, প্রচুর রেণু থাকে। উদ্ভিদ দেহে রেণুস্থলিতে কি থাকে, প্রচুর রেণু থাকে। এইবার রসস্ফীতিজনিত কারণে এই রেণুগুলো ফুলে মোটা হয়, যখন সেগুলো বের হওয়ার চেষ্টা করে, বের হতে গেলে আন্তঃ অভিস্রবণ প্রক্রিয়ায় কিন্তু এটা ফুলে মোটা হলো এবং ফুলে মোটা হওয়ার জন্য এইটা হচ্ছে বিদীর্ণ হয়ে গেল, তার ফলে রেণুগুলো বাইরে বের হতে পারে। তাহলে আন্তঃ অভিস্রবণ প্রক্রিয়া যদি না হতো তাহলে রেণুস্থলীটা মোটা হতো না, আর রেণুস্থলীটা মোটা না হলে একটা রেণুগুলো
পরিণত হতো না, পরিণত না হলে বাইরে বের হতে পারতো না। তার ফলে উদ্ভিদ দেহে কি হতো, মানে কি বলবো, রেণু সঞ্চালন প্রক্রিয়ায় যে পরাগ মিলন ঘটনা, বংশ বিস্তার, সেই প্রক্রিয়াটা হতো না অভিস্রবণ ছাড়া। তারপরে আসছে যেটা, সেটা হচ্ছে কি, উদ্ভিদ দেহের যে চলনগুলো দেখা যায়, ফটোনাস্টি, সিসমোনাস্টি, যে চলনগুলো দেখা যায়, সেই চলনগুলো কিন্তু অভিস্রবণ প্রক্রিয়া ছাড়া সম্ভব নয়। এটা হয়ে গেল অভিস্রবণের কিছু কিছু গুরুত্ব। এরপর আসছে যেটা, সেটা আমি বলবো কি, যে এই ব্যাপন ও অভিস্রবণ দুটো প্রক্রিয়া তো আমি পড়লাম, ব্যাপন পড়লাম একদিকে, আর একদিকে পড়লাম কি, অভিস্রবণ। তো এই ব্যাপন আর অভিস্রবণের মধ্যে একটা পার্থক্য তো অবশ্যই আছে, দুটো প্রক্রিয়াই ঘটছে উদ্ভিদ দেহে, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য, একই কাজ করছে, কিন্তু তাও তাদের মধ্যে একটা পার্থক্য থেকে যাচ্ছে। কি, ব্যাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ব্যাপন আর অভিস্রবণ দুটোই যদি আমি পর্যালোচনা করি, তাহলে দেখা যাচ্ছে ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাচ্ছে, আর অভিস্রবণের ক্ষেত্রে কম থেকে কি হচ্ছে, বেশি ঘনত্বে পদার্থের অণুগুলো যাচ্ছে। ব্যাপনের ক্ষেত্রে কি হচ্ছে, বেশ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব যাচ্ছে, আর ব্যাপনের ক্ষেত্রে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব যাচ্ছে, আর অভিস্রবণে কম থেকে বেশি ঘনত্বে যাচ্ছে। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো পর্দার প্রয়োজন হয় না, অভিস্রবণে কিন্তু অর্ধভেদ্য একটা পর্দার প্রয়োজন হয়। ব্যাপনের ক্ষেত্রে কি হচ্ছে, সমঘনত্বে পরিণত হচ্ছে, অভিস্রবণে কিন্তু সমঘনত্বে পরিণত হয় না। ব্যাপন যে কোনো পদার্থের মধ্যে হয়, কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত পদার্থের মধ্যে ঘটতে পারে, কিন্তু অভিস্রবণে তোমার সমসারক বা সম প্রকৃতির পদার্থের মধ্যে দিয়েই শুধুমাত্র ঘটতে পারে। তবে অবভিয়াসলি আমি বলতে পারি যে দুটো প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়া, দুটোই উদ্ভিদ দেহে যথেষ্টভাবে প্রয়োজন আছে। উদ্ভিদ দেহ ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া ছাড়া উদ্ভিদ দেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ঘটানো সম্ভব না। ঠিক আছে, এটা গেল নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতি, এখানে শেষ। এরপর আমি যেটা বলবো, এরপর আসছে সক্রিয় পরিবহন পদ্ধতি। সক্রিয় পরিবহন পদ্ধতিটা কি, সক্রিয় পরিবহন পদ্ধতি, সক্রিয় পরিবহন পদ্ধতি শুনতেই কেমন লাগছে, নিষ্ক্রিয় মানে সেটা নিস্তেজ প্রক্রিয়া, আপনা আপনি ঘটে, কিন্তু সক্রিয় এটা কিন্তু আপনা আপনি ঘটে না, কি দরকার এতে। সক্রিয় পরিবহন কোষে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো যায়, কিন্তু এমনি এমনি যায় না, সেক্ষেত্রে একটা শক্তি দরকার। এই শক্তিটা হচ্ছে এটিপি শক্তি। আমরা এটিপি মিনস অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যে শক্তিটা আছে সেই শক্তিটা থেকে আমাদের কি হচ্ছে, যে পদার্থের অণুগুলো প্রোটিন জাতীয় পদার্থের সাথে যুক্ত হচ্ছে এটিপি শক্তি। এটিপি শক্তি দিয়ে একটা পাম্প গঠন করছে, সেই পাম্পের সাহায্যে পদার্থের অণুগুলো বাহক হিসাবে, এক প্রোটিন বাহকের সাহায্যে এক তল থেকে আর এক তলে পরিবাহিত হচ্ছে, এবং এই যে পরিবাহিত হচ্ছে, এই পরিবহনটা সব সময় ঊর্ধ্বমুখী পরিবহন, অর্থাৎ নিচে থেকে পরিবহনটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই প্রোটিন গুলোকে বলা হয় পাম্প প্রোটিন। ঠিক আছে, এবং ঊর্ধ্বমুখী পরিবহন এর প্রধান কাজ হচ্ছে এক তল থেকে দ্রাব্য সংগ্রহ করে আর এক তলে সেই দ্রাব্য পরিবহন করা, অপর তলে সেই দ্রাব্যকে কি করছে, পরিবহন করছে প্রোটিনগুলোকে। গেল, এর এটাই কাজ। আর এতে যেটা সাহায্য করছে, Na খনিজ মৌল, তারপরে Ca খনিজ মৌল, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি খনিজ মৌলগুলো এই প্রক্রিয়া ঘটাতে সাহায্য করছে। এটা মূলত কোষের প্লাজমা পর্দায় মূলরমের যে এই যে এক মূলরমগুলো, মাটির নিচে যে মূলরমগুলো আছে, সেই মূলরমগুলো যে জল পরিবহন করছে, এদের যে মূলরমের যে পর্দা থাকে সেটা প্লাজমা পর্দা, সেটাই অর্ধভেদ্য পর্দা রূপে কাজ করে এবং মাটির বৈশ্বিক জলটাকে শোষণ করে পরিচক্র জাইলাম অববাহিকার মাধ্যমে বিভিন্ন পাতার কোষে কোষে পৌঁছিয়ে দেয় এবং উদ্ভিদ দেহের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে সম্ভব নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা হচ্ছে এককোষী মূলরম, এরা জল শোষণ করছে, পাতার কোষে কোষে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, এই আজকে এই পর্যন্তই। এই বলে আমি আমার টপিক শেষ করলাম। তোমরা বাড়িতে থাকবে, সাবধানে থাকবে, সকল সতর্কতা বজায় রেখে সুস্থ থাকো, আর অনগোয়িং প্রক্রিয়ার মতো পড়াশোনাটাকে চালিয়ে যাও, কারণ এটা থেমে গেলে হবে না। থ্যাংক ইউ।